আজকের মাননীয় সভাপতি আবুল কাশেম নুরি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করতেছি এবং ইনশাআল্লাহ একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী হিসেবে ইনশাআল্লাহ আপনার এই যাত্রায় আপনি আমাকে সহযাত্রী হিসেবে পাবেন। আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমে আমি বিষয়টা জানতাম না, তো আমি গতকাল এর আগের দিন চট্টগ্রাম থেকে গিয়েছি, গতকাল কাজ ছেড়ে আজকে সকালে এসেছি, আবার রাত্রে ইনশাল্লাহ ফেরত যাবো, আবার কালকে আসবো, কালকে রাত্রে ফেরত যাবো। যখন আমি আজকের বিষয়টা শুনলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ যদি হুকুমে রাখে তাহলে ইনশাল্লাহ যাব, কারণ এই ব্যাপারে কিছু কথা আমারও বলার আছে। যৌতুক এবং মাদক এই দোনোটা দুইভাবে সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দুইটা ব্যাপার। একদিকে আমরা সবাই দিনের কথা বলি, সবাই ধর্মের কথা বলি, ধর্মীয় অনুশাসন মানার কথা বলি, আবার একইভাবে এই বৈঠক থেকে কয়জন বরযাত্রী যাব সেটা নিয়ে বাড়াবাড়ি করি। তো এটা কি সরকার চাইলে বন্ধ হবে? এটা কি আমাদের আজকে সভাপতি চাইলে বন্ধ হবে? হবে না। আমি চাইলে বন্ধ হবে? এককভাবে হবে না। এটার জন্য দরকার সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তন না হলে, আমাদের মন মানসিকতার পরিবর্তন না হলে, এরকম 1700 কনফারেন্স করার পরেও ওই দুঃখিনী মা, দুঃখিনী বাবা, দুঃখী বাবা মেয়ের জন্য কান্না করবে। এইটা ধর্মীয় বিষয়ের চেয়ে বড় হচ্ছে। এটা আমাদের মানবিক বিষয়, সামাজিক বিষয়। এটা কিন্তু সমাধান করতে হলে আইন কানুন এগুলো দিয়ে হবে না, মন মানসিকতার পরিবর্তন লাগবে। আমরা নিজের বেটিকে, নিজের মেয়েকে যেই চোখে দেখি, যে আচরণটা করি, যেই আচরণটা আমরা আশা করি ও শ্বশুর বাড়ির থেকে পাবে, এই একই আচরণ যদি আমরা আমাদের পুত্রবধূর সাথে করতে পারি তাহলে সমস্যার সমাধান হবে না? ইনশাল্লাহ। কিন্তু আমরা এটা করি? আমরা করি না। আমরা বলছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা এখানে সবাই। এখন ধর্মের অজুহাত, যে কোনো ধর্ম, আজকে আমরা এখানে রজবিয়া নুরানি কমিটির উদ্দেশ্যে আছি, তাহলে এখানে সবই আমরা মুসলমান, কিন্তু এই দেশে তো ভিন্ন ধর্মী লোক আছে না? কিন্তু সমস্যাটা কিন্তু আমার আপনার সকল 18 কোটি বাংলাদেশ। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে, আমাদের ঘরে পরিবর্তন আনতে হবে। যে পরিবর্তনটা সমাজে দেখতে চাই সেই পরিবর্তনটা আগে নিজের বাড়ি দিয়ে শুরু করতে হবে। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আলেম না, যতটুকু পড়ছি শুনছি, তো এক লোক এসে মিষ্টির ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ঘটনা এরকম, আরো হয়তো বিস্তারিত জানবেন, যে উনি প্রথম 2-3 দিন কিছু বলেন নাই, শেষের বার উনি বলছেন এখন এটা খাওয়াটা সঠিক না। কারণ হচ্ছে উনি নিজে খাওয়া বন্ধ করে পরে বলছেন। তো কাজটা হচ্ছে, যেই ভালো কাজটা আমরা মানুষকে করতে বলবো, এইটা আগে নিজের আমল করতে হবে, নিজে আগে এই কাজ করতে হবে, তারপর মানুষ আমাদের কথা শুনবে। এই জন্য যেটা প্রয়োজন, খুবই সঠিকভাবে উনি বলেছেন যে সামাজিক সচেতনতা, মানে ওনাদের যেটা 5 নম্বর পয়েন্ট, বিভিন্ন মাধ্যমে, এইটা সোশ্যাল মিডিয়া হোক, এইটা আমাদের ওয়াজ মাহফিল হোক, এটা আমাদের শুক্রবারের জুমাবারের খুতবা হোক, আমাদের সামাজিক বৈঠক হোক, আমাদের যে কোনো আয়োজনে এই বিষয়টাকে তুলে আনা, সামাজিকভাবে আলাপ আলোচনা করে এই বিষয়টা থেকে দেশকে বের করে আনা। এটা যদি আমরা করতে পারি সামগ্রিকভাবে, তাহলে আইন কানুন লাগবে না। মানুষের যখন মন মানসিকতা পরিবর্তন হবে, তখন দেখবেন এই যৌতুকের সমস্যা আর ইনশাল্লাহ থাকবে না। লোভ হচ্ছে মূল বিষয়, লোভ হচ্ছে এখানে মূল বিষয়। শর্টকাট, বড় লোক হইতে হবে কিন্তু কাজ করব না, কষ্ট করতে পারবো না কিন্তু টাকা লাগবে, এভাবে তো কোনো শর্টকাট নাই।
জীবনে পরিশ্রম করলেই কি বলে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আমরা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমল না করলে সাহায্য কেন করবেন? উঠে সুরক্ষা করবেন, কিন্তু উঠ তো খুঁটিতে বাঁধা রাখতে হবে নাকি না? তো এই জন্যই বলতেছি যে যৌতুকের যে অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বার্নিং ইস্যু। এবং এইটা যেই ঘটনার কথা বললেন, এই লোককে অ্যারেস্ট করছে 2 দিনের মধ্যে, কিন্তু অ্যারেস্ট করলে কি মেয়েটা ফেরত আসবে? ওর ফাঁসি হলে কি মেয়েটা ফেরত আসবে? তো একটা বাপ মা একটা মেয়েকে জন্ম দেওয়ার পরে খুবই আদর যত্ন সোহাগ দিয়ে বড় করে যখন আরেকজনের হাওলা করে দেয়, আমানত না? এটা আমানত। তো এই আমানতের খেয়ানত করলে কি আল্লাহ মাফ করবেন? এটা মাথায় রাখতে হবে। তাহলে যে যৌতুকের সমস্যাটা, এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের দেশের সমস্যা। এই সমস্যাটা আমরা আলাপ আলোচনা কম করি, শুধু টিভিতে গিয়ে টক শোতে কথা বললে কাজ হবে না। এটা সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন না হলে, মন মানসিকতার পরিবর্তন না হলে আমরা হাজার আহ্বান করব, হাজারবার টিভিতে দেখাবো, হাজারবার ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো, ইনস্টাগ্রামে বলবো, সকল মাধ্যমে বলবো, কিন্তু কল চেঞ্জ হবে না, ওই একই কাজ করতে থাকবে। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই যৌতুকের বিরুদ্ধে আজকের দিন থেকে শপথ নিব যে আমাদের নিজেদের মন মানসিকতা আগে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। এবার আসেন মাদক। একটা সফল মানুষের সংজ্ঞা কি? বারবার জিতা না। একজন সফল মানুষের সংজ্ঞা কিন্তু বারবার জিতা না, বারবার সফল হওয়া না। একটা সফল মানুষের সংজ্ঞা আমার কাছে হলো যতবার হোঁচট খায় আবার উঠে দাঁড়াইতে পারে, যতবার পড়ে যায় আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটা হচ্ছে মনোবল। এখন এই যে মাদকের ব্যাপারে কথা বলতেছে, অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছে। এদের সাথে যখন কথাবার্তা বলি খালি হতাশার কথা বলতে, পরীক্ষায় ফেল করছে, ব্যবসায় ফেল করছে। তো পরীক্ষায় ফেল করে, ব্যবসায় ফেল করে, সম্পর্কে ফেল করে মাদকে গেলে কি সমাধান হয়েছে? বরঞ্চ কি হয়েছে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন এক অনাচার সৃষ্টি হয়েছে যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওই অবস্থায় তো কে বাপ, কে মা, কে আত্মীয় স্বজন কেউ চিনছি না। তো এইটাও কি আইন করে? আইন তো আছে, আইন তো আছে, ধরতেছি। 18 কোটি মানুষের দেশে আপনি কয়জনকে আইনের আওতায় আনবেন? আইন দিয়ে সম্ভব না। এটার জন্য আমাদের যে বিগত 17 বছরে আমাদের যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের যে নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, এইটা থেকে বের করতে হইলে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আবার কিন্তু কাজ করতে হবে। এই ছাড়া উপায় নাই। সুন্দর কথা বলতে পারবো, আমি অনেক কথা বলতেছি, মনে কষ্ট লাগতেছে, কথা সুন্দর হচ্ছে, যে কথা শুনতে চাইছে কথাটা ওরকম হচ্ছে না, এই কথা আমি বলি। যে কথায় সমাজের লাভ হবে না, দেশের লাভ হবে না, মানুষের লাভ হবে না, এই কথা আমি বলি না। এভাবে আমি চট্টগ্রামের অলমোস্ট 1 লক্ষ ভোটের ব্যবধান আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার লোক আমার পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে হবে। সমাজে যদি আপনি আসল রোগটা না ধরেন, আপনি রোগ সারাইতে পারবেন। কথা বললাম, মিডিয়ার ভাইরা আছে, সুন্দর করে 2টি স্টেটমেন্ট দিয়ে দিল, বাসায় চলে গেলাম, সব ভুলে গেছি। হবে না? আমাদের চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করতে হবে, আল্লাহ কামিয়াব করবে, এই আশা আমাদের আসতে হবে ইনশাল্লাহ। মাদক বিরোধী আন্দোলনে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো এটা করতে হবে, সকল ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই যে গ্রামে গ্রামে আমরা কিন্তু প্রত্যেকে জানি কোন ছেলেটা মাদক বিক্রি করতেছে, জানি না? ভয় বলি না, কিন্তু জানি। গ্রাম কিন্তু ছোট জায়গা, শহরের বিষয় আলাদা। গ্রামে কিন্তু কোন গ্রামে, কোন ওয়ার্ডে, কে কোন ইউনিয়নে কোন বেড়া কি করতেছে সবাই জানে, 100% জানে। তো সামাজিকভাবে এটা বলে দিলেই হয় যে অমুকের ছেলে মাদক ব্যবসা করে, তাহলে কি হবে? লজ্জায় পড়ে যাবে। এটা থেকে বিরত থাকবে। আইনের হাতে তুলে দিতে হবে 2-4 জন, মারামারি করার দরকার নেই, আইনের হাতে তুলে দিলে হবে।
আস্তে আস্তে নিজেরাই এটাকে, নিজের সন্তান হোক, নিজের সন্তানও যদি মাদক বিক্রির সাথে জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এইটা ওই সন্তানকে বাঁচানোর জন্য এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতে হবে, ইনশাআল্লাহ করতে হবে। আমরা যদি চিন্তা করি এইটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করবে, এইটা অমুক প্রতিমন্ত্রী করবে, এটা এমপি করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী করবে, আর কষ্ট হবে। যেই কাজ নিজেরটা নিজের করতে হবে, তারপরে আমরা সহ মিলে কাজ করলে এটা শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের এই যে এই ধরনের সভাগুলো কেন প্রথাগতভাবে সাকসেসফুল হয় না জানেন? বিকজ বাইরের থেকে যখন দেখে বলে যে এরা কি বলে, এগুলো কোনো সমাজের কাজে আসে। এমন আলোচনা হতে হবে যেটা ধর্মীয় অনুভূতিকে উজ্জীবিত করার সাথে সাথে সমাজ কল্যাণে বাস্তবসম্মত কিছু সমাধান দেয়। তাহলে কিন্তু আমাদের এই যে সম্মেলন, আমাদের যে কনফারেন্স, এগুলো আরো সফল হবে। আমাদের যে গণ্ডিটা এটা একটু বড় করতে হবে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ধ্যান ধারণা, এটাকে আর একটু প্রসারিত করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সফলতা পাব। তবে আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় সভাপতি আবুল কাশেম নুরি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন এবং ইনশাআল্লাহ একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী হিসেবে ইনশাআল্লাহ আপনার এই যাত্রায় আপনি আমাকে সহযাত্রী হিসেবে পাবেন। ম্যারেজ ফান্ডের কথা বলছেন, চমৎকার। তো এই ম্যারেজ ফান্ডটা কে দিবে? সরকার দিবে? সরকার না, এটা আমরাই দিতে পারি। মালয়েশিয়াতে আমি জাকাতের একটা কালেকশন সিস্টেম দেখছি, খুব সুন্দর। আমরা ইনকাম ট্যাক্স দিই, ওরা আমাদের অ্যাসেস করে, মানে সম্পদ পরিমাপ করে আমাদের থেকে জাকাতটা কেটে রাখে। মালয়েশিয়ার আমরা এক একজন যে জাকাতের শাড়ি আর লুঙ্গি দিই, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু আমি বলতেছি 50 লাখ টাকার লুঙ্গি আর শাড়ি না দিয়ে যদি 20টা পরিবারকে আমরা জাকাত না নেওয়ার অবস্থায় নিতে পারতাম, সমাজের মনে লাভ আর একটু বেশি হতো। এটা আমার ধারণা। আবার এখানে যারা আমার থেকে সবাই বড় বুজুর্গ আলেম, আমি কোনো ওই তর্কে যাচ্ছি না। আমি আমার একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতেছি। 30 বছর, 25 থেকে 27 বছর যাবত আমি আল্লাহর রহমতে জাকাত দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কর্জ রাখিনি, মানুষের কাছে কর্জ রাখিনি, কিন্তু আমি কোনো সময় এইভাবে করে জাকাত দিনে আজকে দিন পর্যন্ত আমি আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে এমন চেষ্টা করি যাতে আগামী বছর 5 জন লোক হইলে আর জাকাত না দিয়ে জাকাত দেওয়ার ব্যবস্থায় যায়। এটাতে সমাজের উন্নয়ন হয়। এই যে ম্যারেজ ফান্ডের কথা বলছে, শুধু যদি আমরা আমাদের জাকাত ফান্ডটাকে রাষ্ট্রীয়ভাবে ম্যানেজ করতে পারি, আমরা তো এগুলা দিয়ে সারবো। এছাড়া অনেক সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যাবে। অনেক টাকা জাকাত হয়, কিন্তু আমাদের যদি সহিভাবে দিতে চাই অনেক টাকা জাকাত হয়। এটা দিয়ে বাংলাদেশে দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। তো আপনার প্রস্তাবটা অলরেডি একটা রিসার্চের মধ্যে আছে, এটা না মানে ওভারঅল জাকাত নিয়ে একটা কাজ চলতেছে ইনশাআল্লাহ। তো আশা করি ওই প্রস্তাবের সাথে আমি এটাও মাননীয় ধর্মমন্ত্রীর কাছে উপস্থাপন করব। আরেকটা বললেন দেশের সকল মসজিদের ইমাম খতিবদের সম্মানে, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় এইটা শুরুতেই শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমত। এবং এখন পুরো দেশে এই তথ্য সংগ্রহ চলতেছে ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত 180 দিন হওয়ার আগেই এটার প্রথম একবার হয়েছে, আবার মানে আগে তো পাইলটিং হয়েছে, এবার পুরো দেশব্যাপী ইনশাল্লাহ এটা চলমান থাকবে, শুরু হবে এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে। এছাড়াও এখানে অনেকগুলো যুক্তিতর্ক আছে যেগুলো আলোচনার সাপেক্ষে করা যাবে। তবে মূল বিষয়টা আজকে বলে যায়, অনেকক্ষণ বলে ফেলছি, সবাই বিরক্ত হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এরকম, আমার ঘর আমার পরিষ্কার করতে হবে। আমি যে বিছানাটাতে থাকি এটা সাফ সুতরা কে করবে? আরেকজন করবে? আমার করতে হবে। তাহলে আমি সাফ বিছানায় শুইতে পারবো, আমি সাফ কামরায় থাকতে পারবো যদি আমি নিজে পরিষ্কার করি। যদি আরেকজনে পরিষ্কার করবার আশায় থাকি, সবসময় আমার ময়লার মধ্যে থাকতে হবে।
আমার দেশে যৌতুক সমস্যা, আমার দেশের মাদক সমস্যা আমাদের নিজেদের সমাধান করতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা সমাধান হবে। আমরা যদি আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকি এই সমস্যার সমাধান আসবে না। তো আসেন আজকে আপনাদের কাছে আমি আহ্বান জানাই, আমরা যারা এখানে আছি সকলে মিলে যদি নিজ নিজ এলাকায় চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের প্রধান যে দুটো সমস্যা, এই মারাত্মক রকমের সমস্যা, এই দুটো সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দেশ এবং দেশের মানুষকে আসান দিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮,০০০-এর যে 4টা মাদ্রাসা আছে ইনশাল্লাহ এটার ব্যাপারে আমি আমার সাধ্যমতো ব্যবস্থা নেব ইনশাল্লাহ। দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।